নির্বাচন কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে মূলত অনুপ্রবেশের বিরুদ্ধে। আগামী বছর নির্বাচনের পর বর্তমান শাসকের অপশাসন, অনুপ্রবেশ ও দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণের সরকার গড়ে উঠবে। কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা পারদ নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসে। বছরের শেষ দিনে আজ রাজ্যবাসীর নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মেট্রোর ব্লু লাইনে আজ আপ ও ডাউন সহ 8টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিলেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, কমিশনের নির্ধারিত নথির তালিকার বাইরে কোনো অতিরিক্ত নথি কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না। বৈঠকে জ্ঞানেশ ভারতী জানিয়েছেন, এই সংক্রান্ত একাধিক অভিযোগ ইতোমধ্যেই কমিশনের কাছে জমা পড়েছে। কোথাও কোথাও নির্দেশিকার বাইরে গিয়ে নথি চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। এই পরিস্থিতিতে তিনি জেলা নির্বাচনী আধিকারিকদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কমিশনের নির্দেশের বাইরে গিয়ে কোনো কাজ করা হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। কমিশনের নির্দেশিকা অমান্য হলে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই কড়া অবস্থান বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। এসআইআর প্রক্রিয়া শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে গতকাল সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল এ রাজ্যে আসে। শুনানি পর্বের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে তারা বাগুইয়াটি অঞ্চলের একটি কেন্দ্রে যান। পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে শুনানি পর্ব নিয়ে শ্রী ভারতী বৈঠক করেন। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ 8 জন জেলা নির্বাচনী আধিকারিক বৈঠকে উপস্থিত ছিলেন। বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে তারা বৈঠক করেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষার সময় নির্বাচন কমিশনের কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে। সামনের বছর 2রা ফেব্রুয়ারি রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ তখনও চলবে। অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বিএলও হিসেবে এই কাজে যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাই মাধ্যমিক পরীক্ষা যাতে শিক্ষকের অভাবে কোনোভাবেই ব্যাহত না হয়, তাই এই আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, 2026-এর 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। এসআইআর এর শুনানি পর্বে বয়স্ক অসুস্থ ভোটারদের তথ্য যাচাইয়ের জন্য কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে, 85 বছর বা তার বেশি বয়সী ভোটার, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। এই ভোটাররা বা তাদের হয়ে অন্য কেউ অনুরোধ জানালে তাদের শুনানির জন্য ডাকা যাবে না। ইতোমধ্যেই যদি হাজিরার কোনো নোটিশ জারি হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট ভোটারকে ফোন করে শুনানিতে না আসার অনুরোধ জানানো যেতে পারে। প্রয়োজনে তথ্য যাচাই প্রক্রিয়া তাদের নিজ বাসভবনে সম্পন্ন করা হবে। পুরুলিয়ার মানবাজার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতি এসআইআর এর শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে না পারায় হাসপাতালে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করেন প্রশাসনিক আধিকারিকরা। আল্লাদি বাউরি নামে ওই মহিলা মানবাজার 1 নম্বর ব্লকের বনকাটা বুথের ভোটার। নির্দিষ্ট দিনে শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে না পারায় ব্লক আধিকারিক এবং বিএলও গতকাল হাসপাতালে পৌঁছেই যাবতীয় তথ্য সংগ্রহ করে। 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে মূলত অনুপ্রবেশের বিরুদ্ধে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী বছর নির্বাচনের পর বর্তমান শাসকের অপশাসন, অনুপ্রবেশ ও দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণের সরকার গড়ে উঠবে। তৃণমূল কংগ্রেসের অপশাসনে মানুষ ভীত, সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন। এনডিএ শাসিত রাজ্যগুলিতে দরিদ্রদের কল্যাণকে যেমন অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, এখানেও তা হবে বলে শ্রী শাহ জানান। তাঁর অভিযোগ, মমতা ব্যানার্জির মদতেই এ রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে, কিন্তু বিএসএফ এর ওপর তিনি দায় চাপাচ্ছেন এবং সিএএ তো বাধা দিচ্ছেন। সীমান্ত এলাকায় কাঁটাতারের জন্য জমি দেওয়ার পরিবর্তে রাজ্য সরকার অনুপ্রবেশকারীদেরকেই সাহায্য করছে। सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है कि आपके पास सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी
निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहते हैं। 2025 সালে ভারত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এগিয়ে গেছে। দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারত এখন অন্যতম। একটি প্রতিবেদন। বছরের শেষ দিনে দাঁড়িয়ে ঘুরে তাকালে দেখা যায় 2025-এ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ উৎপাদন ও প্রযুক্তির দিক থেকে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগ, শিল্পে আত্মনির্ভরতা ভারতকে কেবল দ্রুত বর্ধনশীল বাজার হিসেবেই নয়, বরং বিশ্বের নতুন উৎপাদক হিসেবেও তুলে ধরেছে। এটা মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ তিমির বরণ চট্টোপাধ্যায়। আমাদের নিজস্ব কনজামশনটা অনেক বেশি, তার জন্য আমাদের অনেক বেশি ইন্ডাস্ট্রি দরকার, ম্যানুফ্যাকচারিং দরকার, সার্ভিস দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হতে চাইছে আমাদের দেশ। আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে যে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব আমরা নিয়ে নেব। এই জন্যেই আজ এমার্জিং কান্ট্রির মধ্যে প্রথম যে সমস্ত এমার্জিং কান্ট্রি রয়েছে তার মধ্যে ভারতবর্ষ প্রথম দিকেই স্থান নিয়েছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গে আজ শুনবেন নতুন ভারত তৈরিতে দেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগ সংক্রান্ত আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত, মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার এবং প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। তাদের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ রাত 9:30টায় অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বছর শেষে কলকাতার পারদ আরও নিম্নমুখী। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.8 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে এ মরশুমে যা এখনও পর্যন্ত সব থেকে কম। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ থেকে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সকালের দিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকার সম্ভাবনা। মরশুমের শীতলতম দিন আর এসআইআর নিয়ে পারস্পরিক চাপানোতরের আবহে আজ বছরের শেষ দিনে রাজ্যবাসী নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্ক, মিউজিয়াম চত্বরে ঢল নেমেছে মানুষের। আজও কলকাতার সব দর্শনীয় স্থানে ভিড় উপচে পড়ার সম্ভাবনা। পার্ক স্ট্রিট, বো ব্যারাক সহ শহরের বিভিন্ন রাস্তা সেজে উঠেছে আলোকমালায়। ক্লাব, রেস্তোরাঁগুলিতে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। শহরের নিরাপত্তায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে সর্বত্র। পুরনোর যা কিছু খারাপ তাকে পেছনে ফেলে নতুন বছরের শুভ মুহূর্তের আশায় প্রহর গুনছেন মানুষ। ইংরেজি বর্ষ শেষ সন্ধ্যা এবং নতুন বছরের প্রথম দিনে কলকাতার যানজট কমাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। মধ্য কলকাতার বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ ও নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত এবং আগামীকাল বিকেল 4টে থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত মধ্য কলকাতার মেয়র রোড, স্ট্র্যান্ড রোড, ডাফরিন রোড অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া যে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। ইংরেজি নববর্ষের প্রাক্কালে আজ সন্ধ্যায় প্রত্যাশিত যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা এবং অবাধ চলাচল নিশ্চিত করতে মেট্রো রেল, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম এবং দক্ষিণেশ্বর স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের সুবিধার্থে ইংরেজি নববর্ষের আগের রাতে অর্থাৎ আজ মেট্রো রেল ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন সহ অতিরিক্ত মোট 8টি পরিষেবা দেওয়া হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। বরিষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2026-এ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে মূলত অনুপ্রবেশের বিরুদ্ধে। কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসে। বছরের শেষ দিনে আজ রাজ্যবাসী নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্থানীয় সংবাদ শেষ হলো। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ঢাকায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। আগেই জানানো হয়েছে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল ঢাকায় মারা যান। বয়স হয়েছিল 80 বছর। দুপুর 2টোয় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়াকে তাঁর স্বামী, সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য খালেদা জিয়ার মৃত্যুতে সে দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। আজ তার শেষকৃত্যানুষ্ঠানের জন্য একদিনের ছুটি দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার অন্তিম ক্রিয়ানুষ্ঠান ও শোক পালনের কর্মসূচি পালনের সময় জনগণকে শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা ভোটে অনুপ্রবেশের বিরুদ্ধে নির্বাচন হবে বলে বর্ষিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নির্বাচনের পর বর্তমানের অপশাসন, অনুপ্রবেশ এবং দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণের সরকার গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের আমলে অপশাসন, অনুপ্রবেশ এবং দুর্নীতির ফলে মানুষ ভীত, সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন। পাশাপাশি এমন মজবুত প্রশাসন তৈরি হবে যা অনুপ্রবেশ রুখবে। এনডিএ সরকার শুধুমাত্র অনুপ্রবেশ বন্ধ করবে না, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবে। শ্রী শাহ জানান, মমতা ব্যানার্জির মদতেই এই রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে এবং তিনি বিএসএফ এর উপরে দায় চাপাচ্ছেন ও সিএতে বাধা দিচ্ছেন। सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है कि आपके पास? सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहते। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে নীতি আয়োগের একদল বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করেছেন। এই মত বিনিময়ের মূল বিষয় ছিল আত্মনির্ভরতা এবং কাঠামোগত রূপান্তর, উন্নত ভারতের জন্য কর্মসূচি। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী 2047 সালের দিকে ভারতের অগ্রযাত্রার মূল স্তম্ভগুলি তুলে ধরেন। শ্রী মোদী উল্লেখ করেন যে 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার স্বপ্ন সরকারি নীতিকে ছাড়িয়ে একটি প্রকৃত গণ আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। শ্রী মোদী বলেন যে ভারত এবছর সংস্কারের ট্রেনে চড়েছে এবং বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি 2025 সাল দেশের জন্য সংস্কারের বছর হিসাবেও স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে বর্তমান চাহিদার কথা মাথায় রেখে এবং পূর্ববর্তী এমজি নারেগা প্রকল্পের ত্রুটিগুলি দূর করার জন্য সংসদ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ বিলটি পাশ করেছে। তিনি গতকাল ভোপালে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। শ্রী চৌহান বলেন, বিকশিত ভারত জিরামজি প্রকল্পটিকে আরও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী গতিশক্তির উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। 2025 সালে ভারত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এগিয়ে গেছে। দ্রুত উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারত এখন অন্যতম। একটি প্রতিবেদন। বছরের শেষ দিনে দাঁড়িয়ে ঘুরে তাকালে দেখা যায় 2025-এ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ উৎপাদন ও প্রযুক্তির দিক থেকে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। ক্রমবর্ধমান বিদেশি বিনিয়োগ, শিল্পে আত্মনির্ভরতা ভারতকে কেবল দ্রুত বর্ধনশীল বাজার হিসেবেই নয়, বরং বিশ্বের নতুন উৎপাদক হিসেবেও তুলে ধরেছে। এটা মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ তিমির বরণ চট্টোপাধ্যায়। আমাদের নিজস্ব কনজামশনটা অনেক বেশি, তার জন্য আমাদের অনেক বেশি ইন্ডাস্ট্রি দরকার, ম্যানুফ্যাকচারিং দরকার, সার্ভিস দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হতে চাইছে আমাদের দেশ। আমাদের বর্তমান সরকার চেষ্টা করছে যে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব আমরা নিয়ে নেব। এই জন্যেই আজ এমার্জিং কান্ট্রির মধ্যে প্রথম যে সমস্ত এমার্জিং কান্ট্রি রয়েছে তার মধ্যে ভারতবর্ষ প্রথম দিকেই স্থান নিয়েছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে কাশী এবং তামিলনাড়ুর মধ্যে সম্পর্ক কেবল ঐতিহাসিক নয়, বরং এটি একটি গভীর সভ্যতাগত আধ্যাত্মিক ধারাবাহিকতা যা হাজার হাজার বছর ধরে ভারতকে একত্রিত করেছে। গতকাল তিনি রামেশ্বরমে অনুষ্ঠিত কাশী তামিল সংগম চতুর্থ পর্যায়ের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। মহাকবি সুব্রহ্মণ্যম ভারতীকে উদ্ধৃত করে উপরাষ্ট্রপতি বলেন, কাশী তামিল সংগমম এটি ঐক্যবদ্ধ, সংহত এবং আত্মবিশ্বাসী ভারত সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে আজ ভারতীয় স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, কাশী তামিল সঙ্গমের মতন একটি মিলন মেলার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের অভিন্ন ঐতিহ্য উদযাপন, বৌদ্ধিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গর্ববোধ জাগিয়ে তোলা এবং জাতীয় সংহতি ঐক্যকে শক্তিশালী করার বীজ বপন করেছেন। তিনি আরও বলেন যে কাশীর তীর থেকে শুরু হয়ে রামেশ্বরমের উপকূলে সমাপ্ত হওয়া কাশী তামিল সঙ্গম এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে শক্তিশালী করেছে। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি বলেন যে কাশী এবং তামিলের মধ্যে সম্পর্ক কয়েক হাজার বছরের পুরনো, যা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সময়কাল থেকেই বিদ্যমান এবং ভগবান শিবের প্রতি বিশ্বাস ও ভক্তি তামিল জনগণের প্রধান সংস্কৃতি। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান কাশী ও তামিলনাড়ুর বিভিন্ন তীর্থস্থানের মধ্যেকার সংযোগের উপর আলোকপাত করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান গতকাল সম্পন্ন হয়েছে। রেল সুরক্ষা কমিশনারের পরিচালনায় কোটা নাগদা অংশের মধ্যে 180 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনটি ট্রায়াল রান করে। শ্রী বৈষ্ণব সমাজ মাধ্যমে একটি বার্তায় বলেন, নতুন প্রযুক্তির এই ট্রেনটি ওয়াটার টেস্ট করা হয়েছে। 1 গ্লাস জল রাখা হয়েছিল ট্রেনের এক কামরায়। ট্রেন চলাকালীন 180 কিলোমিটার গতিতেও গ্লাসটি স্থির ছিল। দিল্লি সরকার দিল্লি জনবিশ্বাস সংশোধন বিল 2026-এর অনুমোদন দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এই বিলের লক্ষ্য ছোটখাটো আইন লঙ্ঘনগুলিকে অপরাধের আওতা থেকে সরিয়ে আইনি প্রক্রিয়ার সরলীকরণ। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় একটি লোকো ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে 60 জন আহত হন। শ্রমিক আধিকারিকদের নিয়ে ট্রেনটি যাচ্ছিল। বিষ্ণুগাত পিপালকোটি জলবিদ্যুৎ কেন্দ্রের পিপালকোটি সুড়ঙ্গের মধ্যে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। 109 জন যাত্রী ছিলেন ট্রেনে, এর মধ্যে 60 জন আহত। ইসরায়েল নতুন নিবন্ধন নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ায় গাজায় কর্মরত 30টিরও বেশি মানবাধিকার সংগঠন কাজ স্থগিত রেখেছে। এর মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্স এবং গাজার অন্যতম বৃহত্তম সুপরিচিত সংস্থা কেয়ারও রয়েছে। ইসরায়েল বলেছে এই পদক্ষেপগুলো হামাসের অনুপ্রবেশ রোধ করার জন্য নেওয়া হয়েছে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এই নিয়মগুলিকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে এবং সতর্ক করেছে যে যুদ্ধবিরতির সময় এই সিদ্ধান্ত সাধারণ নাগরিকদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। ইসরায়েল বলেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি গাজায় প্রবেশ করা মোট সাহায্যের 1%-এরও কম সরবরাহ করে এবং বলেছে যে এই অনুমোদিত সংস্থাগুলির মাধ্যমে সহায়তা অব্যাহত থাকবে। থিরুবনন্তপুরমে মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের পঞ্চম ম্যাচে গতকাল ভারত শ্রীলঙ্কাকে 15 রানে পরাজিত করে। 5 ম্যাচের সিরিজে ভারত 5-0 সিরিজে জিতে নিল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ঢাকায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রক্ষার উপযোগী মজবুত প্রশাসন গড়ে উঠবে। খবর শেষ হলো।